Hello, my dear student. Unit 1 ইংরেজি টেক্সট ক্লাস 10 ফাদার হেলথ থেকে ইউনিট 1টা পড়িয়েছি গতদিন। আজকে তোমাদের পড়াচ্ছি ইউনিট 2। তার আগে তোমাকে বলতে চাই যেটা হলো টেনশন লেনে কা নাই, টেনশন দেনে কা। এমনভাবে তৈরি হও, এমনভাবে তৈরি করো যে সামনের বছর যখন মাধ্যমিক দেবে প্রথম শ্রেণীর যে প্রথম সারিতে নাম্বার তোমারই থাকবে। ঠিক আছে, কোনো ফাঁকি নয়, কোনো কিছু নয়, টোটাল নাম্বারটা তোমার ঝুলিতে আসবে। সেইভাবে পড়াশোনা করো। আরে দেখে দেখে লিখতে হয়। তোমার ধরো ইতিহাস, ভূগোল, বাংলা কোনো একটা বই তোমাকে পরীক্ষা হলে দিয়ে দেওয়া হলো, দেখে উত্তর দিতে পারবে না? নিঃসন্দেহে পারবে। সেরকম সিন তো তোমাকে কি করে একটা দেয়াই থাকে, সেখানে দেখে দেখে লিখতে হয়। তোমাকে কি করতে হবে, সেই জায়গাটা জানতে হবে কীভাবে সেখান থেকে দেখে লিখলে আমার নাম্বারটা পুরোপুরি ঠিকঠাক হবে। তার আগে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হলো টেক্সটটা খুঁটি নাটি একদম পড়তে হবে। চলো শুরু করি। দেখো বলেছে এখানে ইউনিট 2, স্বামী ভেবেছিল দ্যাট যে উইথ দিস সেই মানে এরই সাথে বা সেই সাথে স্বামী ভেবেছিল কি হিজ ফাদার উড বি মেড টু সি, হয়তো বলছে হিজ ফাদার উড বি মেড, তার বাবা হয়তো এটা বুঝবে বা প্রস্তুত নেবে টু সি দেখতে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, অর্থাৎ বাবা হয়তো এটা পর্যবেক্ষণ করে দেখতে পারে বা বুঝে নিতে পারে কেন হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, ওই দিনটা কেন সে স্কুলটাকে অ্যাভয়েড করে চলছে। ঠিক আছে, তার মানে বাক্যটাকে আবার ফের করে বলি, বুঝতে পারলে না? চলো শুরু করি। স্বামী ভেবেছিল দ্যাট যে উইথ দিস তারই সাথে, মানে যখন সে বাবা বলেছিল না প্রথমে ইউনিটে যে হেডমাস্টারও ভয় পায় তার জন্য, ওই তখন সেই চিন্তা ভাবনা ভেবে বলছিল যে ও দেখো হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাও হয়তো একটু ভাববে বা প্রস্তুতি নেবে বা একটু বিবেচনা করে দেখবে হোয়াই কেন হি মাস্ট, সে অবশ্যই অ্যাভয়েড এড়িয়ে চলছে স্কুলটাকে কেন সে অবশ্যই এড়িয়ে চলছে ফর দ্য ডে, ওই দিনটার জন্য। ও তো বলেছিল যে লেট করে গেলে অমুক কিছু করে গেলে সামুয়েল স্যার তাকে খুব বকাবকি করবে, সেই বিষয়টা সে বোঝানোর চেষ্টা করছে বাবাকে। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাট ফাদার্স বিহেভিয়ার মানে হলো বাবার কি ব্যবহার বা আচরণ, তা না? বাবার আচরণটা কি হলো, দেখা গেল টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত একটা পরিবর্তন দেখা গেল বাবার মধ্যে। কি দেখা গেল, কি দেখা গেল? হি প্রপোজ, বাবা প্রপোজ করলো, প্রস্তাব দিল আমাকে, বলল টু সেন্ড এ লেটার, বললো একটা চিঠি পাঠিয়ে দাও, উইথ স্বামী মানে আমার সঙ্গে, মানে স্বামীর সাথে একটা চিঠি পাঠিয়ে দেবে, কাকে? টু দ্য হেডমাস্টার। বললো ঠিক আছে, একটা চিঠি লিখে দিচ্ছি, হেডমাস্টারকে গিয়ে দিয়ে দিবি। এভাবে বললো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামীর থেকে কোনো রকম কোনো প্রোটেস্ট কিন্তু শেয়ার করলো না বাবার বিরুদ্ধে, কারণ তার তো সাহসই নেই, তা না? কারণ সে তো মিথ্যা কথা বলে, সাহসটা পাবে ওয়ার থেকে সে। অর্থাৎ নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম কোনো প্রোটেস্ট মানে প্রতিবাদের কোনো ভঙ্গি তার কাছ থেকে উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, যা হলো না তার বাবাকে মানসিকতার পরিবর্তন করতে। অর্থাৎ স্বামীর কোনো প্রতিবাদ করবে না, দরকার নেই এরকম কিছু বলবে, এরকম কিছু বলে তার বাবার যে মনটাকে চেঞ্জ করবে তা কিন্তু সে পারলো না, সে প্রতিবাদটাই সে করতে পারলো না। লাইনটাকে আবার ফের করে বলি, দেখো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম কোনো প্রতিবাদ ফ্রম স্বামীর কাছ থেকে কোনো রকম কোনো প্রতিবাদ উড মেক হিম, তাকে তৈরি করে নিয়ে প্রস্তুত করেনি চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পরিবর্তন করতে। কার মন? তার বাবার মনটাকে। বাই দ্য টাইম, ঠিক ওই সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী রেডি হয়েছে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, লিভ ফর মানে উদ্দেশ্যে। ফাদার হ্যাড কম্পোজ এ লং লেটার, কম্পোজ মানে লিখা, হ্যাঁ মনে থাকবে। ফাদার নতুন শব্দ, কিন্তু শব্দগুলো মাথায় রাখতে হবে। আমার রাইট মানে যেমন লেখা, কম্পোজ মানে সাজিয়ে কুচিয়ে লেখা, ঠিক আছে? এই জন্য যারা মিউজিক ডিরেক্টর যারা থাকে তারা কম্পোজার বলা হয়, এই কারণে যারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখে বলে।
ফাদার হ্যাজ কম্পোজ, বাবা লিখেছে, এ লং লেটার, বড় একটা চিঠি, টু দ্য হেডমাস্টারকে, কাকে? হেডমাস্টারকে উদ্দেশ্য করে বা দেওয়ার উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। হি পুট ইট, সেটা এটাকে কি করলো? চিঠিখানা পুট মানে ঢুকিয়ে দিল, ইন ইট মানে কার মধ্যে? ইন অ্যান এনভেলপ মানে একটা খাম, চিঠির যে খামটাকে বলা হয় এনভেলপ, অ্যান্ড সিল ইট, এটাকে সে কি করলো? সিল করে দিল। এইবার দেখি, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? সে বলল, বাবা তুমি কি লিখেছ? স্বামী আক্স অ্যাপ্রেহেন্সিভলি। অ্যাপ্রেহেন্সিভলি মানে কি? দেখো, এমন একটা ভাব দেখাবে যে কিছু একটা সে ভুল করে ফেলেছে, ঠিক আছে? অর্থাৎ দেখা গেল মানে দিয়ে আছে, দেখো, অ্যাপ্রেহেন্সিভলি ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস অরি সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। অর্থাৎ বলতে চাইছি, অ্যাপ্রিহেন্সিভলি মানে হলো, অ্যাপ্রিহেন্সিভলি মানে কিছু একটা ভুলভাল হয়ে গেছে, ভয় পাচ্ছে, এরকম মানসিকতা নিয়ে সেই বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা উনি কি করেছেন? বাবা তখন উত্তর দিচ্ছে, নাথিং ফর ইউ, তোর জন্য কিছু লিখিনি এখানে, গিভ ইট টু ইউর হেডমাস্টার, গিয়ে কি করবি? তোর হেডমাস্টারকে গিয়ে দিয়ে দিবি, অ্যান্ড গো টু ইউর ক্লাস, তারপরে ক্লাসে ঢুকে পড়বি। তাই না? স্বাভাবিকভাবেই যারা বাবা মাগুলো এরমই হওয়া, স্ট্রিক্ট হওয়া উচিত, ঠিক না? তোমরা যেরকম বদমাশিটাকে কি করে ঠিকঠাকভাবে করার জন্য, বেপরোয়াটাকে হাতের মুঠে আনার জন্য এইভাবে হওয়া উচিত প্রতিটা বাবা মাকে, ঠিক কিনা বলো? তাহলে এখানে একটা নতুন শব্দ পেলাম, অ্যাপ্রেহেন্সিভলি, মানে কি হলো? ভয়ে আকৃষ্ট হয়ে জবুথবু অবস্থা ভাবে কোনো কিছু বলাকে অ্যাপ্রেহেন্সিভলি বলা হয়। বলাকে এর ভার নয়, এই ভাবটাকে বলা হয় অ্যাপ্রেহেন্সিভলি, ঠিক আছে? আর অ্যাপ্রেহেন্সিভ মানে সেই ভয় ভয় সশস্ত্র ভাব থেকে বলা হয় অ্যাপ্রেহেন্সিভ, মাথায় থাকবে, এটা অ্যাডজেক্টিভ, এই লয় যোগ করলে অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা, এবার চলো ফিরে আসি টেক্সটে, কি বলেছে দেখো, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামুয়েল? বলছে, বাবা হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার টিচার আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কোনো কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিং, অনেক কিছু লিখেছি। প্লেন্টি অফ থিং মানে হলো অনেক কিছু লিখেছি, ঠিক আছে? হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা উনি কি করেছেন? দেখো কত বোকা ছেলেটা, সে আর প্রশ্ন করছে, বাবা উনি কি করেছেন? আরে পাগল, তুই তো নানা রকম প্রশ্ন বানিয়ে বললি ওকে, আবার তুই প্রশ্ন করছিস উনি কি বলেছেন? তোমরা এরকম করো নাকি? করবে না, হ্যাঁ? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলে যা সবকিছু লেখা আছে চিঠিতে, দিয়ে দিয়ে যা সবকিছু লেখা আছে চিঠিতে, মানে এভরিথিং সমস্ত কিছু, ইজ মানে আছে, দেয়ার মানে ওইখানে, কোথায়? ইন দ্য লেটার চিঠির মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে, গিভ ইট টু ইউর হেডমাস্টার, যা হেডমাস্টার গিয়ে দিয়ে লেখা। স্বামী ওয়েন টু স্কুল, স্বামী স্কুলে গেল। স্বামী ওয়েন টু স্কুল মানে স্বামী গিয়েছিল স্কুলে, মানে স্কুলে চলে গেল। ফিলিং দ্যাট, গিয়ে তার এটা অনুভব করছে, কি অনুভব করছিল? যে, ফিলিং দ্যাট মানে অনুভব করছিল যে, হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, বলছে পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ ছেলে আমি। কেন? ও বলতে গেল মিথ্যা করে এক কিছু, বাবা একটা বানিয়ে দিল আরেক কিছু, বলে ও হেডমাস্টারের মুখোমুখি হবে কি করে? সমস্যা না, তাই সে বলছে হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, পৃথিবীর সবথেকে খারাপ অবস্থা তার। হিজ বলছে কনসার্নস বদার হিম, তার চেতনা তাকে ঘিরে রেখেছে, মানে তার যেন তখন চেতনার উদয় হয়েছে, বুঝতে পারছো? এতক্ষণ তার চেতনা ছিল না, এখন তার চেতনা হয়েছে। কেন? বাবাকে মিথ্যাটা বলেছে, বাবা হেডমাস্টার এগেনস্টে কিছু লিখে ফেলেছে শ্যামল সম্পর্কে, তাই না? এবার লিখে ফেলেছি, এত কিছু হয়ে যাচ্ছে সামান্য একটা স্কুলে না যাওয়াকে কেন্দ্র করে, মানে এই একটা মিথ্যাকে কেন্দ্র করে। হতবত একটা কিছু একটা হওয়া উচিতই মনের মধ্যে, তোমার ক্ষেত্রে হলে তুমিও তাই করতে। বলছে হিজ কনসিয়েন্স বদার হিম, তার চেতনা তাকে ঘিরে রেখেছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত নয়। বলছে হি ওয়াজন্ট মানে ছিল না, হি ওয়াজন্ট মানে ছিল না, সে ছিল না, অ্যাট অল মানে আদৌ,
শিওর মানে নিশ্চিত, বোঝা গেল কি বললাম? সে আদেও নিশ্চিত ছিল না, কি ছিল না দেখো, ইফ হিজ ডেসক্রিপশন অফ সামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, অর্থাৎ ইফ মানে তবে কি, হিজ ডেসক্রিপশন অফ সামুয়েল, সামুয়েল স্যার সম্পর্কে তার যে বর্ণনা, ডেসক্রিপশন মানে কি বর্ণনা, হ্যাজ বিন অ্যাকুরেট, এটা কি সত্য ছিল? আমি যা বলেছি সত্য ছিল না। তাহলে যখন বলছে সে তো আদৌ জানে না যে শ্যামল সম্পর্কে এত কিছু বলছে, এরকম ছিল, এরকম বকাবকি করে, এত কিছু বললো সে, এইসব অ্যালিগেশন যে এনেছিল, বলছি এগুলো তো অ্যাকুরেট নয়, যথাযথ নয়। তাহলে এইগুলো কি যথাযথ? তাই সে বলছে, সে বলছে, তাই এখানে লেখক কীভাবে বলছে দেখো, হি ওয়াজন্ট, বলছে হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে ছিল না নিশ্চিত যে কি ছিল না, সামুয়েল সম্পর্কে তার বর্ণনা, দ্য ডিসক্রিপশন অফ সামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, এরমভাবে সত্য হয়ে যাবে, সে কখনো ভাবতে পারেনি। হ্যাড বিন মানে হয়ে যাবে, অ্যাকুরেট মানে সত্য, সামুয়েল সম্বন্ধে মিথ্যা বানিয়ে দেবো, এরকম সত্য যে হয়ে যাবে সে ভাবতেই পারেনি। ভাবো, হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড এ মিক্স অফ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, হি হ্যাড মিক্স, সে মিশিয়ে ফেলেছে, মিক্স আপ মানে তালগোল পাকিয়ে ফেলা, কি পাকিয়ে ফেলেছে, দ্য রিয়েল বাস্তব জীবন সম্পর্কে, অ্যান্ড দ্য ইমাজিন এবং কল্পনা সম্পর্কে, অর্থাৎ যে কল্পনা করে শ্যামলকে কেস খাইয়েছিল, ভালো খারাপ কথা বলেছিল, সেই কল্পনার কথাবার্তা এবং বাস্তবের যে কথাবার্তা শ্যামল স্যার কীরকম ছিল, সেই কথাবার্তা সব কিছু মিলিয়ে সে কী করেছে, একটা তালগোল পাকিয়ে ফেলেছে। তাই এটাকে একটু ভালো করে বুঝাই দেখো, হি ফেল, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্স আপ, সে মিশিয়ে ফেলেছে, তালগোল পাকিয়ে ফেলেছে, দ্য রিয়েল বাস্তবকে কার সাথে, অ্যান্ড দ্য ইমাজিন কল্পনার সাথে, অর্থাৎ বাস্তবকে কল্পনার সঙ্গে সে কি করেছে, মিশিয়ে ফেলেছে। স্বামী স্টুড অন দ্য রোড সাইড, স্বামী যখন যাচ্ছে স্কুলে, সে কি করলো, রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়ে আছে, টু মেক আপ হিজ মাইন্ড, মনটাকে ঠিক করছে, যাবো স্কুলে, মনটাকে ফ্রেশ করে নিই, আমরা কোনো কিছু করার আগে আমরা তো মনটাকে ফ্রেশ করি কিনা বলো, সে মনটাকে ফ্রেশ করছে, অ্যাবাউট সামুয়েল সম্পর্কে, যে সামুয়েল সম্পর্কে এত কিছু ভাবলাম যা নিজেকে মনটাকে ফ্রেশ করি না, এরকম নয়, কি করবো, এর ভাবনা চিন্তার মধ্যে সে দাঁড়িয়ে রাস্তায় এখনো দাঁড়িয়ে পড়েছে। আবার পড়ি, স্বামী স্টপ, দাঁড়িয়ে পড়লো, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল সম্পর্কে তার মনটাকে কিন্তু মেক আপ একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য। Samuel was not such a bad man after all, বলে সামুয়েল ছিল না such a bad man, এতটা খারাপ মানুষ, আফটার অল, ও ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামুয়েল তো এতটা খারাপ লোক নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে বলতে গেলে, পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে ছিল অনেক, মাছ মানে অনেক, মোর মানে বেশি, অনেক বেশি ফ্রেন্ডলি মানে বন্ধুর মতো। সামুয়েল স্যার ছিল কিরকম, অনেক বেশি বন্ধুর মতো, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকের তুলনায়। তাহলে দেখো, ও নিজেই স্বীকার করছে কিন্তু অন্যান্য শিক্ষকের তুলনায় স্যামুয়েল স্যার ছিল কিন্তু অনেক বেশি বন্ধুর মতো, বন্ধু ভাবাপন্ন ছিল। স্বামী অলসো ফেল্ড, বলে স্বামী অলসো ফেল্ড, স্বামী এটাও অনুভব করেছিল, অলসো ফেল্ড মানে এটাও, ঠিক আছে, স্বামী অলসো ফেল্ড মানে স্বামী এটাও অনুভব করেছিল, সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। দেখো কি বলছি, কি সুন্দর কথা, সামুয়েল স্যারের ছিল এ স্পেশাল রিগার্ড, মানে একটা ভালো, একটা নির্দিষ্ট একটা রিগার্ড মানে কি, শ্রদ্ধা বা ভালোবাসার জায়গা ছিল, কার জন্য, ফর হিম, স্বামীর জন্য। স্বামীর জন্য কিন্তু স্যামুয়েল স্যারের একটা ভালো স্নেহের জায়গা ছিল, রিগার্ড মানে স্নেহের জায়গা ছিল, এটাও সে ভাবছে। কি ভাবছে আবার বলছি দেখো, স্বামী অলসো ফেল দ্যাট, স্বামী আরও অনুভব করেছিল, সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, সামুয়েল স্যারের তার জন্য একটা বিশেষ স্নেহের জায়গা ছিল। এবার দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, ডিজি মানে কি, ব্যালেন্স হারিয়ে বেড়ায়, পাগলের মতো হয়ে গেছে, হ্যাঁ,
ডেজি কনফিউশন মানে কি করব কি করব না, মানে দ্বিধাগ্রস্ত দিয়ে তার মাথাটা কি হয়েছে, একটা পণ্ড পাকিয়ে গেছে, তালগোল। ডিজি মানে তালগোল পাকিয়ে যাওয়া, অর্থাৎ এখানে কি বলবো, ব্যালেন্সলেস হয়ে পড়া। ঠিক আছে, কি করতে পারবো পারবো না এরকম কিছু হয়ে গেল। তাহলে স্বামী ওয়াজ ডিজি উইথ কনফিউশন। কনফিউশন মানে কি করবো, তার একটা মানসিকতা, চিন্তা ভাবনা করবো কি করবো না, এই যে মানসিকতা, এগুলো কনফিউশন। অর্থাৎ দ্বিধা, দ্বিধায় তার মাথাটা কি হয়ে গেল, তালগোল পাকিয়ে গেল। ঠিক আছে, সে কিছু কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ সামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। দেখো, হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পেরেছিল না। ইফ আসলে কি, স্যামুয়েল রিয়েলি, স্যামুয়েল সত্যি সত্যি, ডিজার্ভ মানে আশা করে, ডিজার্ভ মানে আশা করে, দ্য অ্যালিগেশন মানে যে অ্যালিগেশন, মানে তার এগেনস্ট যে দোষগুলো বলা হয়েছে সেটাকে অ্যালিগেশন বলছে। যে অ্যালিগেশন মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে করা হয়েছে যে অ্যালিগেশনগুলো, এটাকে আশা করে স্যার। কোথায় অ্যালিগেশন করা আছে? ইন দ্য লেটার। অর্থাৎ বাবা যে লেটার লিখেছে তার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো এনেছে সেগুলোকে আসলে ঠিক, সে নিজে বুঝতে পারছে ঠিক নয়। সে কী করবে এখন? তাহলে দেখো, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে যত বেশি সে ভাবছে, দ্য মোর মানে হলো যত বেশি, দ্য মোর যত বেশি, হি থট সে ভেবেছিল, অফ স্যামুয়েল স্যামুয়েল সম্পর্কে, এ ভেঙে ভেঙে করো তো সহজে পারবে। দ্য মোর তত বেশি, প্রথম মানে হলো যত বেশি, তারপরটা তত বেশি। দ্য মোর স্বামী গ্রাইভ ফর হিম, স্বামী তার জন্য, গ্রেভ মানে কি, দুঃখ প্রকাশ করছে, মানে দুঃখে ভেঙে পড়ছে তার জন্য তত বেশি। গ্রাইভ মানে কি? গ্রাইভ মানে হলো দুঃখ প্রকাশ করা, মানে অনুতপ্ত হওয়া, তার জন্য তত বেশি অনুতপ্ত হচ্ছে সে। টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, মনে পড়ে যাচ্ছে, রিকল মানে মনে পড়ে যাওয়া। কি মনে পড়ে যাচ্ছে? স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের সেই কালো অন্ধকারাচ্ছন্ন মুখের কথা, মুখটার ছবি তার চোখের সামনে ভেসে আসছে। হিজ থিন মস্টেজ, তাদের পাতলা গোঁপটার কথা মনে পড়ে যাচ্ছে, স্যারটা কেমন দেখতে ছিল সেরকম। আনসেভেন চিক, দাড়ি না কামানো গাল, সেই গালের কথা মনে পড়ে যাচ্ছে। ইয়েলো কোট, হলুদ রঙের যে কোট পরেছিল সেই কোটের কথা মনে পড়ে যাচ্ছে। ফিল স্যামুয়েল উইথ সরো, এইসব অত বেশি ভাবছে। আর কি? ফিল স্যামুয়েল উইথ সরো, স্যামুয়েলকে তত বেশি, মানে ভুল বললাম, ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে তত বেশি দুঃখে পরিণত করছে। লাইনটা আবার পড়ায় দেখো, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে চিন্তা বা ভাবনা করছিল, দ্য মোর তত বেশি, হি গ্রাইভ ফর হিম, সে তার জন্য অনুতপ্ত হচ্ছিল। টু রিকল, তার মনে পড়ে যাচ্ছিল, স্যামুয়েল ডার্ক ফেস, স্যামুয়েল ছেলে ঘন অন্ধকারাচ্ছন্ন মুখের কথা। থিন বলছি, হিজ থিন মস্টেজ, তার পাতলা গোপের কথা মনে পড়ে যাচ্ছিল। মস্টেজ মানে হলো গোঁফ, হ্যাঁ। আনসেভেন চেক মানে দাড়ি না কামানো, গালের চিক মানে হলো গাল, গালের কথা বলছে। আনসেভেন চিক, তার গাল না কামানো, আনসেভ মানে কামানো, আনসেভ মানে না কামানো, চিক মানে গাল, তার না কামানো দাড়ি, সেই গালটার কথা মনে পড়ে যাচ্ছিল। ইয়েলো কোটের কথা মনে পড়ে যাচ্ছিল। এইগুলো দাড়ি, তারপরে তোমার গোঁপ এবং কোট, এইসবগুলো ফিল মানে পরিণত করে দিয়েছিল স্বামীনাথনকে উইথ সরো, দুঃখে পরিণত করে দিয়েছিল। তাহলে ভাবো, তুমি কারো এগেনস্ট একটা মিথ্যা কথা বাড়িতে বললে, সেটা মিথ্যা নয়, যারা যখন বাড়ি পরিবার করতে গেল তখন তোমার সামনাসামনি তাকে নিয়ে হাজির করলো, তোমার তখন কেমন পেস্টিজ লাগবে? তুমি না দেখাতে পারবে নিজের বাড়ির লোকের কাছে মুখ, না দেখাতে পারবে তার কাছে মুখ, তোমার টোটাল ফেসটাই লস হয়ে যাবে, কিন্তু তুমি একবার টোটাল চিটার পরিচিত হবে, সাবধান। তাহলে এই গল্পটা কিন্তু একটা মজার গল্প। আর.কে নারায়ণের লেখা, যদি কখনো সময় হয়, সুযোগ হয়, মালগুড়ি ডেজটা তুমি পুরো গল্পটাকে ভালো করে পড়বে, দেখবে সুন্দর তুমি একটা এখান থেকে সাহিত্য রস গ্রহণ করতে পারবে, ভীষণ ভালো। ওকে, চলো এবার আমরা এখানে কি করি দেখো, কিছু শব্দ আমরা এখানে নতুন শব্দ পেয়েছি, কিন্তু শব্দগুলো নোট করে নিই। হ্যাঁ, চলো, কি কি শব্দ আছে দেখো।
শব্দগুলোর মধ্যে যেটা পড়ছে দেখো, সেটা হলো প্রথম যেটা আমরা যদি দেখি প্রথম পেজে থেকে দেখো। আচ্ছা, অ্যাভয়েড স্কুল ফর ডে। আনএক্সপেক্টেড বিহেভিয়ার মানে জানোই, তোমার বিহেভিয়ার ভালো নয় মানে তোমার আচরণ ভালো নয়। আচরণ, আচরণ হলো আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। আন এক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। প্রত্যাশিত মানে যা তুমি আশা করো না, সেরকম কিছু। টান মানে পরিবর্তন। টান মানে কি মনে রাখবে? টান মানে পরিবর্তন, পরিবর্তন। ঠিক আছে। প্রপোজ মানে কি? প্রপোজ নারেশন করতে গিয়ে তোমরা পাবা। প্রপোজ মানে কি? PROPOSED। প্রপোজ মানে প্রস্তাবিত করা, প্রস্তাবিত করা। শব্দগুলো কিন্তু মনে রাখবে, তোমার নোট লিখতে গিয়ে, পড়ার প্রশ্ন বুঝতে গিয়ে তোমার ভীষণ কাজে লাগবে কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, এবার তুমি দেখো এখানে আছে প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ। আমরা তো সবগুলো জানি। প্রোটেস্ট মানে প্রতিবাদ, প্রতিবাদ। কম্পোজ মানে কি? দেখো এখানে কম্পোজ শব্দটা এসছে। কম্পোজ মানে লেখা। এই লেখাটা কিন্তু সাজিয়ে লেখা, সাজিয়ে লেখা। ঠিক আছে, কম্পোজ সুন্দর করে। আর এখানে কি বলতো আমাদের? এনভেলপ মানে হলো খাম। এনভেলপ মানে হলো খাম। সিল মানে কি? সিল করে দেওয়া। সিল মানে আটকিয়ে দেওয়া, মুখ বন্ধ করে দেওয়া। মুখ বন্ধ করে দেওয়া মানে আটকিয়ে দেওয়া। এই শব্দগুলো কিন্তু তোমাকে বারবার তোমার সামনে আসবে প্রশ্ন যখন করবে। ঠিক আছে, এগুলো তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। এবার দেখো আছে রাইট রোড রিটেন, তো জানো তোমরা। এবার বলেছিলাম অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? ভয়ে, আতঙ্কে, জবু, সবু, ভাবে। ঠিক আছে, অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয়, আতঙ্কে, যৌথ ভাবে। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা কি যোগ হবে? সংকোচ, সংকুচিত ভাবে বা সংশয়ের সাথে, সংশয়ের সাথে। ঠিক আছে, তাহলে সংশয়ের সাথে তুমি মনে বলতে পারো কিন্তু। সংশয় তারপর সন্তস্ত, সংশয়ের সাথে তুমি বলতে পারো। ঠিক আছে, দ্বিধার সাথে বলতে পারো। মূলটা কথা ভয়, আতঙ্কে জগতগু হয়ে, এটা কিন্তু বেশি বলবো, মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো কি বলেছি। তারপর তুমি দেখো প্লেন্টি। প্লেন্টি মানে, প্লেন্টি মানে প্রচুর। প্লেন্টি মানে প্রচুর বা অনেক। প্লেন্টি অফ থিং, এটা কিন্তু একটা ফ্রেজের কাজ করবে। ওকে, প্রচুর। মুছে দিই এটা, তুমি অবশ্যই নোট করে নিও এই বিষয়গুলোকে। আর এগুলো ফাঁকি মেরে করো না, তাহলে তোমরা পিছিয়ে পড়বে। কিন্তু তোমার পরীক্ষা তুমিই দেবে, আমি কিন্তু পরীক্ষায় বসবো না। তুমি পরীক্ষায় বসবে, তুমি পরীক্ষায় অ্যান্সার করবে, সমস্ত কিছু তুমিই করবে, আমি তোমার পথ দেখাবো মাত্র। তারপর দেখো আছে এখানে কনসিয়েন্স, CONSCIENCE মানে চেতনা, চেতনা। ঠিক আছে, বদার,
মানে জড়ো হওয়া, জড়ো হওয়া বা ঘিরে রাখা, ঘিরে রাখা বলতেই পারো। তারপর দেখো কি আছে, ডেসক্রিপশন, মানে তুমি জানো এই বিষয়টা। অ্যাট অল মানে কি জানো তো? অ্যাট অল মানে আদেও, আদেও, আদেও বা আ দৌকার দিলেও হবে, দৌ আদেও বলতে পারো। আর এখানে কি বলতে পারো দেখো, এখানে দেখো ডেসক্রিপশন, বর্ণনা। ডেসক্রিপশন মানে হলো বর্ণনা। তারপরে অ্যাকুরেট মানে যথাযথ, অ্যাকুরেট, অ্যাকুরেট মানে যথা, সরি যথাযথ মানে ঠিকঠাক, ঠিক ঠাক, ঠিক আছে। আবার কি বলে দেখো এখানে রয়েছে, আর কি তোমার সম্পর্কে শব্দ রয়েছে, রোড সাইড, মাইন্ড, আচ্ছা, ফ্রেন্ডলি, পার্সোনালি মানে ব্যক্তিগত, তোমরা জানোই সেটা। হ্যাঁ, স্পেশাল মানে বিশেষ, রিগার্ড মানে কি স্নেহ, রিগার্ড মানে স্নেহ, স্নেহ বা ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা, এবার আর কি দেখো, ডিজি, DIZZY, ডিজি মানে তাল গোলে পরিপূর্ণ, তাল গোলে পরিপূর্ণ মানে তাল গোল পাকিয়ে যাওয়া যাবে, এরকম কিছু একটা। কনফিউশন মানে দ্বিধা, কনফিউশন মানে কি বললাম, দ্বিধা। দ্বিধা বলতে পারো, অথবা কর্তব্যহীন, হীন মানুষ, দ্বিধাই মনে রাখো, দরকার নেই। আচ্ছা, তারপর দেখো অ্যালিগেশন মানে ডিজার্ভ মানে আশা করা, DEACRVED, ডিমান্ড মানে, ডিজার্ভ মানে হলো আশা করা, ডিজার্ভ মানে কি আশা করা। তারপর দেখা যাচ্ছে অ্যালিগেশন মানে, অ্যালিগেশন, অ্যালিগেশন মানে দোষ ত্রুটি, দোষ ত্রুটি, ঠিক আছে। আচ্ছা, এখানে থট অফ সামুয়েল, গ্রাইভ মানে শোকাহত, শোক প্রকাশ করা, শোক প্রকাশ করা। মস্তেজ মানে গোপ, মস্তেজ মানে হলো গোপ, গোপ। আনসেভেন না কামানো, কামানো। চিক মানে গাল, আমাদের যে গাল, চিক। সরি মানে দুঃখ, মানে দুঃখ। এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ, এই শব্দগুলো তোমাকে কি করতে হবে, শব্দগুলোকে তোমাকে একদম আগে কিছু দিয়েছি, সেগুলো দিয়ে তুমি কি করতে হবে, তৈরি করে রাখতে হবে। এই শব্দ তোমাকে বারবার পড়তে হবে, পড়ার পর তোমার কি হবে দেখো, তুমি প্রশ্ন যখন তোমার তৈরি হবে, প্রশ্নগুলো তুমি সহজেই তুমি চিনতে পারবে কি প্রশ্ন কি বলতে চেয়েছে, এটুকু তো হলে আনসার তুমি করতে পারবে। প্রশ্নগুলো দেখো কি আছে,
মুছে দিয়ে গেলো। হ্যাঁ, প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো যদি দেখি আমরা, প্রশ্নগুলো করলেই কিন্তু আমাদের এই ইউনিটটির কাজ সম্পূর্ণ হয়। প্রথম কি আছে এখানে বলেছে ফাদার, দেখো 4, চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার, কি বাবা পাঠিয়েছিল হেডমাস্টার কি পাঠানোর কথা ভেবেছিল? টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। চারের এ কি হবে? চারের এ কি হবে? উত্তর লেটার, মানে 3 নম্বরটা হবে। কি হবে? 3 নম্বর লেটার হয়ে গেল। চারের বি আসি, দেখো কি আছে চারের বি। চারের বি প্রশ্ন কি আছে দেখো, বলেছি while going to school স্বামী was bothered by, যখন স্কুলে যাচ্ছিল তখন স্বামী বদার মানে চেতনা, তাকে কি রেখে চেতনা তাকে ঘিরে ফেলেছিল, চেতনা এবং তার চেতনা ফিরে এসেছিল। তাহলে এখানে কি হবে দেখো, বলেছে কনসেন্স, হেডেক্স, টুথএচ, ফিভার, কোনটা হবে? 1 নম্বর কনসেন্স, CONSCIENCE, 1 নম্বরটা হলো। চারের সি নাম্বারের উত্তর কি দেখো, আর কি প্রশ্ন বলেছে? কালার অফ দ্য স্যামুয়েল কোট ওয়াজ, স্যামুয়েলের কোটটা কেমন কি কালারের ছিল? নিঃসন্দেহে জানি আমরা ইয়েলো কালার ছিল। তাহলে এখানে 4 নম্বরটা কি হবে? ইয়েলো। তাহলে প্রশ্ন তোমরা অবশ্যই করে ফেলো, হয়েছে। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে শব্দগুলো তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ফাদার বিহেভিয়ার টুক অ্যান, দেখো প্রশ্নটা কিন্তু মানে এখানে কিছু অংশ দেওয়া আছে, কিছু অংশ বই থেকে নিয়ে তোমার করতে হবে। 5 এ দেখো টুক অ্যান, ফাদার বিহেভিয়ার টুক অ্যান, টুক অ্যান, এখানে অল্প করে আমি ধোঁয়াশা করে দিচ্ছি, তুমি সুন্দর করে বই ফলো করবে। দেখো টুক অ্যান, চলে আসো তুমি এখানে, একদম আসার পরে দেখো কোথায় কত নম্বর ইউনিট 2 এ চলে আসো। এসে দেখো 2 নম্বর লাইনে দেখো, বাট ফাদার বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। 2 নম্বর লাইনে দিয়ে পেয়ে যাবে উত্তরটা কিন্তু। টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এখানে লিখবে আনএক্সপেক্টেড টার্ন। বইতে দেখো আবার বলছি কত নম্বর, ইউনিট 2 এ যাও, পেজ নাম্বার 4, 2 নম্বর লাইনে দেখো আছে টুক অ্যান, তারপরে লিখে দাও বুঝতে পর্যন্ত, ব্যাস কমপ্লিট। 1 নম্বর কমপ্লিট হয়ে গেল। পরের প্রশ্নটাও কি আছে দেখো, বলেছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। দেখো পেজ নাম্বার 5 এ আছে, উপর থেকে কয় নম্বর লাইনে দেখো আছে? 1 2 3 4 5 6 7, 7 নম্বর লাইনে দেখো আছে। 7 নম্বর লাইন ফলো করো, উপর থেকে কত দেখো, পেজ নাম্বার 5 এ 7 নম্বর লাইন, উপর থেকে গুণে আসো 7 নম্বর লাইন। দেখো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন আর্থ। কি হবে? ফিলিং that he was the oldest boy on earth, এটা ছিল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওল্ডস্ট বয় অন আর্থ। 5 নম্বর উপর থেকে 1 2 3 4 5 6 7, 7 নম্বর লাইনে আসো, পেয়ে যাবে এখানে উত্তরটা। চলো পৃষ্ঠার মধ্যে লিখে দেবে। আচ্ছা, তারপরে দেখো 5 এর সি নাম্বার প্রশ্ন কি বলেছে? সি নাম্বারে দেখি কি আছে প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, দেখো বলেছে স্বামী স্টপ অন রোড সাইড। দেখো স্টপ অন রোড সাইড যদি আমরা দেখি, স্টপ অন রোড সাইড নিচ থেকে চলো, পেজ নাম্বার 5 এ নিচ থেকে দেখো 1 2 3 4 5 6 7, নিচ থেকে 7 নম্বর লাইনে দেখো কি আছে নিচ থেকে, স্বামী স্টপ অন দ্য রোড সাইড। দেখছো রোড সাইড, রোড সাইড কি করতে? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল। ঠিক আছে, তাহলে নিচ থেকে যদি দেখো কত প্রশ্নটা দেখো, 1 2 3 4 5 6 7 নম্বর লাইন, আর ওপর থেকে দেখো কত হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর লাইনে আছে। তাহলে এই কম্পিটিশন দূর হলো।
এবার দেখো প্রশ্ন কি বলেছে, প্রশ্ন হলে কিন্তু উত্তর লেখা শিখতে হবে তোমাকে। কিভাবে শিখতে হবে শিখিয়ে দিয়েছি দেখো। প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে তোমার শিখতেই হবে কিভাবে লিখতে হবে। দেখো প্রথম বলেছে প্রশ্ন, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। হোয়ার, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্বামী। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে সে কি চিন্তা ভাবনা নিতে, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল। হাউ ডিড স্যামুয়েল লুক, সি নাম্বার। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন ছিল। চলো প্রথম প্রশ্ন দেখো, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিখানা কোথায় লিখেছিল। দেখো পেজ নাম্বার 4 একদম লাস্ট লাইন দেখো, হি পুট ইট ইন অ্যান্ড ইভাপোরেট অ্যান্ড সিল ইট। যদি এই লাইনটা তুমি এভাবে টুকে দাও নম্বর পাবে না কিন্তু। হি মানে কি এখানে দেখো, এই যে হি পুট, এখান থেকে ফলো করো, হি পুট ইট ইন দ্য ইভাপোরেট, এটা কি করো, হি মানে কি ফাদার, তাহলে লিখবে স্বামীজ ফাদার, স্বামীজ ফাদার পুট, কি পুট করেছিল, কি রেখেছিল, দ্য লেটার ইন অ্যান এনভেলপ, ইন অ্যান এনভেলপ মানে একটা খামের মধ্যে রেখেছিল। ঠিক আছে, হোয়ার মানে কিন্তু উত্তর থাকতে তার মধ্যে জায়গা, দেখো ইন অ্যান এনভেলপ খাম, এটা একটা জায়গা। ঠিক আছে, উত্তর ঠিক আছে। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে কি সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হলো, ডিসাইড দেখো। যদি প্রশ্ন তুমি ফিরে আসো তো এখানে বলেছে, পাওনি খুঁজে, এ দেখো পেজ থেকে দেখো, পেজ নাম্বার 4 নিচ থেকে দেখো 1 2 3 4 লাস্ট পেজে আছে, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন এগেন্স্ট মেড এগেন্স্ট হিম ইন দ্য লেটার। হি মানে কি এখানে, এখানে অর্থাৎ লাস্ট প্যারার দেখো দ্বিতীয় লাইন থেকে, লাস্ট প্যারার প্রথম লাইনে দ্বিতীয় পার্ট থেকে দেখো, হি কুড নট মানে স্বামী কুড নট ডিসাইড। এর প্রশ্ন হলে এর মধ্যে কুড ছিল না, তুমি কুড লিখবে না, নাহলে কি করবে, স্বামী ডিড নট ডিসাইড, DECIDE মনে থাকবে, যে টেন্সে বলেছে উত্তর সেই টেন্সেই করবে, অর্থাৎ কুড এখানে ব্যবহার করেনি, তুমিও করবে না। ওকে, স্বামী ডিড নট ডিসাইড, তারপর দেখো ডিড নট ডিসাইড ইফ, বাকিটুকু লিখে দাও, ইফ স্যামুয়েল was নাকি সরি Samuel really deserve the allegation deserve the allegation made against him in the letter। ঠিক আছে, কোথা থেকে প্রশ্নটা পাবে, আবার বলি এই প্রশ্ন উত্তর তুমি পাবে শেষ প্যারাতে 5 নম্বর পেজের শেষ প্যারাতে পাবে। প্রথম লাইনে শেষ প্যারার প্রথম যে লাইনটা, সেই লাইনে দ্বিতীয় বাক্য থেকে শুরু করো, হি কুড নট ডিসাইড আছে, এখানে হি কুড নটকে স্বামী কুড নট বাদ দিয়ে ডিড নট লিখবে, হলো, ব্যাস হয়ে গেল। এবার দেখো হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন ছিল, এ তো তোমার পড়া উচিত। স্যামুয়েল দেখতে কেমন ছিল, মুখটা ছিল তার কিরকম, ডার্ক ফেস, তাহলে তুমি এখানে দেখো এই বাক্যটা পুরোপুরি লিখে দাও, উত্তর ভুল হয়ে যাবে। কি লিখতে হবে,
তাহলে এখানে এই যে উত্তর গুলো অ্যাকর্ডিং ACCORDING অ্যাকর্ডিং টু দা দরকার নেই ইন দা টেক্সট মানে ইন দা টেক্সট মানে এই টেক্সটের মধ্যে। তাহলে সামুয়েল ডার্ক ফেস তার মানে কি বলতে পারি? সামুয়েল had dark face, full stop। আর কি ছিল? thin mustache, comma thin mustache। আর কি ছিল? unshaven cheek, unshaven cheek। টেক্সটে স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েলের কি ছিল? মুখটা ছিল কলা, অন্ধকার আচ্ছন্ন একটা মুখ ছিল, থিন ময়েশ্চার ছিল, আনশেভেন চেক ছিল। ঠিক আছে, তাহলে এখানে তো শেষ পয়েন্ট বলছি, এর আগে দেখো কি লিখবে? অ্যান্ড আনশেভেন চেক। এবার তুমি বলেছো লুকটা কেমন ছিল? হি ওয়াজ ওয়ারিং এ ইয়েলো কোট, সে পড়েছিল একটা হলুদ রঙের কোট। ইন দ্য টেক্সট সেকশনের মধ্যে স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েলের মুখটা ছিল কালো, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েলের কি ছিল? ফেসটা ছিল কালো, থিন ময়েশ্চার পাতলাটা গোপ ছিল, আর কি ছিল? আনশেভেন চিক। হয়ে গেল। এবার যদি মনে করলে তুমি এই প্রশ্নটা এইভাবে লিখবে না, আরেকবার সুন্দরভাবে লিখতে পারো। কিভাবে লিখবে? এইখান থেকে প্রশ্ন শুরু হবে, এইখান থেকেই প্রশ্নটা ফিরবে। কি বলবে? স্যামুয়েল looked past tense ইনি করে দাও। look like, তাহলে লিখবে লাইক ডার্ক ফেস, DARK ডার্ক ফেস, কমা উইথ ডার্ক ফেসের সঙ্গে ছিল, উইথ তো সঙ্গে দিতে হবে, দেখতে কিন্তু কালো, ফেসটা কালো, কিন্তু কালো মেঘে ফেসে কি ছিল? থিন ময়েশ্চার ছিল, উইথ থিন ময়েশ্চার। আর কি ছিল? অ্যান্ড আনশেভেন চিক। এবং বলবে এবং and was wearing yellow coat। এইভাবে তুমি প্রশ্নটা বলতে পারো। ওকে, যেরকম তুমি এইটাই তুমি করবে, এভাবে তুমি করবে। ঠিক আছে, এভাবে করবে। ওকে, বাই। পড়াশোনা করো, মন দিয়ে ফাঁকি মারবে না, আর পরে ইউনিট টেস্টের জন্য ওয়েট করো। বাই।